গল্প মাত্রই কি বিনোদন, নাকি সভ্যতার অন্তরালে গড়ে ওঠা কোনো দ্বীপে ঘুরে আসা কোনো নাবিকের স্বীকারোক্তি জানা নেই। তবে আমাদের উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন জ্ঞাপন। নমস্কার, আমরা টিম হঠাৎ সন্ধে। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রহের ফের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে, মৃত্যু 1 নভেম্বর 1950। সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1921 সালে। বাঙালি মহলে তিনি পরিচিতি পেয়েছেন তার উপন্যাস চাঁদের পাহাড়, আরণ্যক এবং পথের পাঁচালীর জন্য। গ্রহের ফের গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাছাই গল্প এই বইটি থেকে। বইটি প্রথম প্রকাশিত হয় 14ই এপ্রিল 1985 সালে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সৌরভ, অন্যান্য চরিত্রে কণিকা। শুরু হচ্ছে গ্রহের ফের। গত 22শে অগ্রহায়ণ শনিবার কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অধ্যাপক নলিনাক্ষ রায়চৌধুরীর দ্বাদশ শ্রদ্ধাবাসরীয় স্মৃতিসভার অধিবেশন হইয়াছিল। বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছিলেন। গণ্যমান্য অনেক বক্তা উপস্থিত ছিলেন। তন্মধ্যে ব্যারিস্টার শ্রীযুক্ত সুশীলচন্দ্র ঘোষ মহাশয়ের বক্তৃতা অত্যন্ত হৃদয়গ্রাহী হইয়াছিল। হলটি শ্রোতবৃন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছিল। কলেজের ছাত্র সংখ্যাই অধিক। অধ্যাপক রায়চৌধুরী মহাশয় বাঙালি জাতির গৌরব ছিলেন, কিন্তু বড়ই দুঃখের বিষয় এই যে অদ্য দ্বাদশ বৎসরের মধ্যে তাহার স্মৃতিরক্ষার কোনো স্থায়ী বন্দোবস্ত হইয়া উঠিল না। সভার উদ্যোগীগণের উৎসাহ প্রশংসার বিষয়, সন্দেহ নাই, কিন্তু তাহারা স্বর্গগত অধ্যাপক মহাশয়ের স্মৃতিরক্ষার কোনো স্থায়ী ব্যবস্থার উদ্যোগ করিলে দেশবাসী সমাধিক কৃতভাজন হইবেন। দৈনিক বসুমতী, 23শে অগ্রহায়ণ। অধ্যাপক নলিনাক্ষ বাবুর স্মৃতিরক্ষার ব্যবস্থা হয়, বড় আনন্দের কথা, সন্দেহ নেই। কিন্তু সকালে উঠে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বসুমতীর প্যাড়াটা পড়তে পড়তে আরেকজন লোকের কথা মনে পড়ে গেল। নলিনাক্ষ বাবুর মতো তিনি ভাগ্যবান পুরুষ ছিলেন না। বর্তমানকালের তরুণ দলের অনেকেই তাকে দেখেননি, কারণ আজ 28 বছর হলো তার মৃত্যু হয়েছে। কিন্তু যারা দেখে থাকবেন তারা সেই পক্ককেশ সৌম্যদর্শন বৃদ্ধের চেহারা এখনো ভুলে যাননি নিশ্চয়ই। আমি বলছি স্বর্গগত রাজচন্দ্র সেন মহাশয়ের কথা। নলিনাক্ষবাবু ও রাজচন্দ্রবাবু একই কলেজে পড়াশোনা করেছিলেন। নলিনাক্ষবাবু প্রেসিডেন্সি কলেজ থেকে সরকারি বৃত্তি নিয়ে কেমব্রিজ যান এবং সেখান থেকে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজেই অধ্যাপক নিযুক্ত হন। রাজচন্দ্রবাবু তার পূর্ব থেকেই সেখানে অধ্যাপক। আমি তখন ছাত্র, মোটে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি পাড়াগাঁয়ের স্কুল থেকে এসে। ইডেন হিন্দু হোস্টেলে থাকি। ভয়ে ভয়ে কলকাতার পথে বেড়াই। কি জানি কখন গাড়ি ঘোড়া চাপা পড়ি, কি পথ হারিয়ে বসি। এত চায়ের দোকান তখন ছিল না। কলেজ স্কোয়ার অঞ্চলে 2-3টেই যা ছিল। জাত যাবার ভয়ে তার ত্রিসীমানায় কখনো পা দিতাম না। এসবের দরুন অজপাড়া গেয়ে বলে একটা অখ্যাতিও রটেছিল আমার। সেদিন শনিবার, বেশ মনে আছে। কি একটা ছুটি উপলক্ষে আমি বাড়ি যাব। শোনা গেল পদার্থবিদ্যার লেকচার থিয়েটারে রাজচন্দ্রবাবু একটা প্রবন্ধ পড়বেন। উৎসাহে পড়ে হোস্টেলের আরও 10 জনের সঙ্গে আমিও গিয়ে গ্যালারিতে ভিড় বাঁধিয়ে তুললাম। খুব গোলমাল হচ্ছিল। হঠাৎ প্রবন্ধ পাঠক বক্তৃতা মঞ্চে উঠতেই গোলমাল থেমে সব চুপ হয়ে গেল। প্রকাণ্ড মাথা ও এক মুখ আধ কালো।
আধ পাকা, খাটো ঘন দাড়ি, বেটে চেহারা, মাথাটা দেহের অনুপাতে অত্যন্ত বড়, সমস্রযুক্ত বামনের মতো চেহারাখানা, চোখ দুটোর দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, চকচকে ইস্পাতের মতো একটা অস্বাচ্ছন্দ্যকর দীপ্তি। ফার্স্ট ইয়ার শ্রেণীর ছাত্র, উচ্চাঙ্গে গণিত বিষয়ক কোনো প্রবন্ধ বোঝাবার কোনো ক্ষমতা না থাকলেও গ্যালারিতে ছাত্রের ভিড়, কলেজের বহু অধ্যাপকের উপস্থিতি, প্রবন্ধের ভেতরকার অপরিচিতি, বৈজ্ঞানিক সংজ্ঞাগুলি ও সেগুলির উচ্চারণ ধ্বনি, সকলের ওপর বক্তার চেহারা, সব মিলিয়ে আমার বড় ভালো লাগলো। তারপর আরও বক্তৃতা তার শুনেছি, যত বুঝি আর না বুঝি। প্রত্যেকবারই আমার অন্তত মনে হতো যে এমন একটা মনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে যা পথে ঘাটে সুলভ নয়। যে ধরনের লোক পৃথিবীটার ওজন মাপে, বড় গির্জায় গড়ায়, সৌরজগতের বয়স ঠিক করে, জোয়ারের সঙ্গে সময় সম্বন্ধ খাড়া করে, পৃথিবীর রেডিয়াম ভাণ্ডার ক্ষয় হয়ে যাচ্ছে ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়, রাজচন্দ্রবাবুকে সেই শ্রেণীর মানুষ বলে মনে হতো। নলিনাক্ষবাবু বা রাজচন্দ্রবাবু কেউই আমাদের ক্লাসে পড়াতেন না। কলেজের তেতলার বারান্দায় কতদিন বক্তৃতা ঘণ্টার ফাঁকে দেখতাম রাজচন্দ্রবাবু অন্যমনস্ক হয়ে হেঁটে চলেছেন। এ অবস্থায় অনেক সময় তিনি নিজের পড়ানোর ক্লাসটিতে যেতে ভুলে গিয়ে হঠাৎ অন্য এক অধ্যাপনারত অধ্যাপককে বিপন্ন করে তার ক্লাসটিতে ঢুকে পড়তেন এবং পরক্ষণেই চমক ভেঙে অস্ফুট স্বরে কী বলেই সে ঘর থেকে বার হয়ে পড়তেন। ছেলেরা বলাবলি করত, তিনি সবসময় গণিতের উঁচু বিষয় চিন্তা করেন, পৃথিবীর মাটির খবর রাখেন না। তা না রাখুন, তাতে ক্ষতি ছিল না, কিন্তু রাজচন্দ্রবাবু ওপরওয়ালার মেজাজের খবরটাও বড় একটা রাখতেন না বা রাখার জন্য গ্রাহ্যও করতেন না। এটাই ছিল তার মহৎ দোষ। প্রিন্সিপাল লসন সাহেবের নাম প্রেসিডেন্সি কলেজের সে সময় ছাত্রদের কাছে আর দুবার বলবার দরকার হবে না। খুব ভালো লোক, দর্শন ট্রাইপাসে জয় পতাকা উড়িয়ে পাস। সুতরাং শুধু হাকিমি চালচলনের প্রিন্সিপাল নন, বিদ্যমানও বটে। তিনি রাজচন্দ্রবাবুকে অনেক রেহাই দিয়ে চলতেন, কিন্তু নিজের ডিপার্টমেন্টের ওপরওয়ালা নলিনাক্ষ বাবুর সঙ্গে রাজচন্দ্রবাবুর বনিবনাও ছিল না। কতদিন ছেলেরা দেখেছে নলিনাক্ষবাবুর খাসকামরা থেকে রাজচন্দ্রবাবু অপ্রসন্ন মনে বিড়বিড় করে কি বকতে বকতে দাড়িতে হাত বুলোতে বুলোতে দুধে সওয়ারের পাল্লায় পড়া বিপন্ন একরোখা ঘোড়ার ভঙ্গিতে বার হয়ে গেলেন। নলিনাক্ষবাবুর হুকুম ঠিকমতো তামিল না করার মূলে রাজচন্দ্রবাবুর যে ইচ্ছাকৃত কোনো অভিনয় ছিল তা নয়, বোধহয় তার স্বভাবই ছিল সাধারণত অন্যমনস্ক ধরনের। নলিনাক্ষবাবু অধ্যস্তন কর্মচারীর এরকম লর্ড ক্যালভিনের মতো মেজাজ বরদাস্ত না করতে পেরে এবং সেটাকে হুকুমের প্রতি সরাসরি ভাবের অমান্য ভেবে নিয়ে সবসময় পঞ্চমে চড়ে থাকতেন। আমার সহপাঠী প্রতুল হোস্টেলে আমার পাশের ঘরেই থাকত। অঙ্কে পাকা, হুগলি জেলা থেকে টেম্পল বৃত্তি নিয়ে এন্ট্রান্স পাশ করে, চেহারা বেশ ভালো, আর একটু সেন্টিমেন্টাল ধরনের ছিল বলে তাকে সকলে মিস গুপ্ত বলে ডাকত। সেদিন সন্ধ্যার সময় সে হোস্টেলে বারান্দায় বসে আমার কাছে গল্প করল। বিকালে রাজচন্দ্রবাবুর বাড়ি গিয়েছিল সে, সেখান থেকেই আসছে। আমি জানতাম কলেজে যেসব ছেলে মুগ্ধ ভক্তের অর্ঘ্য নিবেদন করে প্রতুল সে দলেরই একজন চাই। যেমন হয়ে থাকে কলেজে, ছেলেরা যে প্রফেসরকে পছন্দ করে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা জমায়। প্রতুলও তারপর থেকে সপ্তাহে 2-3 দিন রাজচন্দ্রবাবুর বাড়ি যাতায়াত শুরু করে দিল। একমাত্র মেয়ে ছাড়া তার সংসারে কেউ নেই, বা তার মেয়ের নাম যে প্রভাবতী, এসব কথা আমি ওই প্রতুলের মুখেই শুনেছিলাম। প্রতুলের মুখেই শুনতাম তার বাড়িতে চায়ের বন্দোবস্ত ছিল না, কারণ তিনি নিজে চা খান না। কাজেই আজকাল এদের, বিশেষ করে প্রতুলের কোনো অসুবিধা হয় না। হঠাৎ একদিন মনে হলো রাজচন্দ্রবাবুর বাড়ি না যাওয়াটা
তার প্রতি অত্যন্ত অসম্মান ও ঔদাসীন্য দেখানো হচ্ছে। সেটা ঠিক নয়। পরের রবিবার প্রতুলের সঙ্গে বিকেলের দিকে তার ওখানে গিয়ে হাজির হওয়া গেল। রাজচন্দ্র বাবু তখন ওপরে নিজের ঘরটিতে পড়াশোনায় ব্যস্ত আছেন। তার মেয়ে আমাদের বসালেন। চা ও খাবার তৈরি হলো। খানিকক্ষণ গল্প স্বল্পও হলো। তার কথাবার্তায় মনে হলো রাজচন্দ্রবাবু অন্য বিষয়ে যতই অন্যমনস্ক হোক না কেন, মেয়েটির শিক্ষা দেওয়ার বিষয়ে মোটেই ঔদাসীন্য দেখাননি। তারপর আমরা ওপরের ঘরে গেলাম। মেঝের ওপর এখানে ওখানে যদৃচ্ছা মতো বই ছড়ানো। দেখে মনে হয় আলমারি ভরা বই শুধু ঘর সাজানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। দিস্তা দিস্তা সাদা কাগজে লম্বা লম্বা আঁকঝোঁক ভরা তক্তপোষের ওপর টেবিলে ছড়ানো এই অক্ষরের বাড়াবাড়ি খুব। অনাধিকারীকে যেন চাবুক উঁচিয়ে তাড়া করে আসছে। দেশের বড় বড় বিদ্যালয়ের খ্যাতনামা অধ্যক্ষদের সঙ্গে রাজচন্দ্রবাবুর পত্র ব্যবহার হয়, বা তাদের দু একজনের সঙ্গে পরিচয় যে খুব ঘনিষ্ঠ, তাও রাজচন্দ্রবাবুর অনুপস্থিতির ফাঁকে প্রতুল খানকতক চিঠি দেখিয়ে আমায় বুঝিয়ে দিল। হোস্টেলে এসে গল্পের সময় তাদের মধ্যে হেনরি রবার্টসন ও হ্যারাল্ড জ্যাফ্রিক্স এই দুটো নাম শুনে একজন এমএ শ্রেণীর গণিতের ছাত্র বলল, বর্তমানকালে এরা নাকি গণিতের দুই দিকপাল। কলেজে নলিনাক্ষবাবু অন ইত্যাদি ইত্যাদি নামক এক দুর্বোধ্য প্রবন্ধ পাঠ করলেন। প্রিন্সিপাল তখন ছিলেন সভাপতি। অন্যান্য অধ্যাপক ও উচ্চ শ্রেণীর ছাত্রদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন। গণিতের অধ্যাপকেরা প্রবন্ধের পাণ্ডুলিপিটা একবার দেখবার জন্য নলিনাক্ষবাবু বক্তৃতা মঞ্চ থেকে নামলেই কাড়াকাড়ি শুরু করলেন। কেবল রাজচন্দ্রবাবুর কোনো উৎসাহ লক্ষ্য করা গেল না। তিনি নাকি, প্রতুল শুনে এলো, বাড়িতে বলেছেন, নলিনাক্ষবাবুর প্রবন্ধের অধিকাংশই ভিত্তিহীন। অত অসম্পূর্ণ ডেটার ওপর নলিনাক্ষবাবুর মতো বিচক্ষণ লোক যে কি করে তার বক্তব্য খাড়া করেছেন তা ভেবে রাজচন্দ্রবাবু আশ্চর্য হয়ে গেছেন ইত্যাদি। এর মাস পাঁচেক পরে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে রাজচন্দ্রবাবুর একটা প্রবন্ধ বার হলো। তাতে শুনলাম তিনি নলিনাক্ষবাবুর মতবাদকে খণ্ডন করেছেন, যদিও নলিনাক্ষবাবুর প্রবন্ধের উল্লেখ কোথাও তিনি করেননি। প্রতুল কলেজের লাইব্রেরিতে দেখালে অক্সফোর্ডের বিখ্যাত গণিতজ্ঞ অধ্যাপক ও সুলভিয়ান তার জিওমেট্রি অফ হাইপারস্পেস সংক্রান্ত নতুন বইয়ে অধ্যাপক সেনের অনুসন্ধানের যথেষ্ট সাহায্য নিয়েছেন এবং গণিতের এই নতুন শাখায় অধ্যাপক সেন যে যথেষ্ট আলোকপাত করেছেন, মনীষী অধ্যাপক সে কথা নিজ গ্রন্থে যথাস্থানে স্পষ্টভাবে স্বীকার করেছেন। একদিন রাজচন্দ্রবাবুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ হলো। প্রভাবতীর হাতের রন্ধনের প্রশংসা এর আগে প্রতুল দু একদিন করেছিল বটে, খুব যে বাড়িয়ে বলেছিল তা মনে হলো না। প্রভাবতী আমাদের সঙ্গে যত শান্ত, অসংকোচ ও সহজ ব্যবহার করতেন, ততই আমাদের, বিশেষ করে আমার আনাড়ি ভাবটা যেন বেড়েই চলেছিল। কোনো রকমে নিমন্ত্রিতের কর্তব্য সমাপ্ত করার পর রাজচন্দ্রবাবুর আহ্বানে তার ঘরে গেলাম। ঘরে টেবিল চেয়ার তত ছিল না। তিনি তাকিয়া ঠেস দিয়ে তক্তপোষের ওপর বসে আরাম করছিলেন। কথায় কথায় বললেন, ওহে, একটা জিনিস বার করে ফেলেছি। ঠিক 3 বছর পরে একটা ধূমকেতু আসছে। এটা জানাশোনা বা তোমাদের ক্যাটালগের বাইরের জিনিস। এটা হয় আসছে প্রথমবার, নয়তো অনেক দিন পরে। ঠিক 3 বছর পরে আমাদের আকাশে দেখা যাবে। তারপর তিনি জানালেন, অন্য একটা বিষয়ের অনুসন্ধান করতে এই ধূমকেতুর আসবার সন্ধান তিনি পেয়েছেন। তবে এটা ঠিক যে বৈজ্ঞানিকদের তালিকাভুক্ত ধূমকেতু তা নয়। একটা কিসের বন্ধে ছুটি হলো,
হয়তো গ্রীষ্মেরই হবে, ঠিক মনে নেই। অনেক দিন পর দেশ থেকে কলকাতায় এসেছি। ছুটির সময় রাজচন্দ্রবাবু তার দেশ ঢাকা জেলায় যেতেন, তা জানতাম। এসেছেন কিনা দেখতে তাদের বাসায় গেলাম। প্রভাবতীকে দেখতে পেলাম না। বাড়িতে অন্য কোনো চাকর বাকরও ছিল না। সকলে ওপরের ঘরে আছেন ভেবে সিঁড়ি দিয়ে ওপরে উঠে রাজচন্দ্রবাবুর ঘরে ঢুকতেই দেখলাম তিনি এক মনে কি লিখছেন। মুখ তুলে আমাকে দেখেই রুক্ষ সুরে গরম মেজাজে বলে উঠলেন, কে? যাও যাও যাও। কথা শেষ না করেই যেন মনে হলো তক্তপোষ থেকে কি যেন একটা তুলে ছুঁড়ে মারতে গেলেন। হঠাৎ পেছন থেকে চোখ টিপে ধরলে মানুষ যেমন অতর্কিতভাবে হতভম্ব হয়ে পড়ে, সেই রকম হয়ে পিছু হটে রাজচন্দ্রবাবুর ঘর থেকে বার হয়ে এলাম। পরে কাঠের পুতুলের মতো মুখ ফিরে সিঁড়ির ধাপ বেয়ে নামতে গিয়ে দেখি প্রভাবতী উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে, বোধহয় চিৎকার শুনেই তিনি এইমাত্র নিচ থেকে ছুটে আসছিলেন। আমাকে দেখে শুষ্ক মুখে বললেন, আসুন, নিচে আসুন। দেশ থেকে কবে এলেন? আমার বিস্ময় তখনও যায়নি। কথার উত্তর খুঁজে দিতে দেখি তার চোখ দুটি জলে ভরা। বললেন, আজ মাসখানেক হলো বাবা ওই রকম হয়েছেন। আমি ছাড়া কেউ কাছে যেতে পারেন না। খান না, শোন না, কি সব অঙ্ক কষেন বসে বসে রাত দিন। মাথা একেবারে ঠিক নেই। ছুটিতে দেশেও যাওয়া হয়নি। কি যে হবে অমলবাবু। তাকে যথেষ্ট সাহস ও সান্ত্বনা দিয়ে সেদিন হোস্টেলে ফিরলাম। তারপর কয়েক মাস প্রতুল ও আমি রাজচন্দ্রবাবুর ওখানে প্রায়ই যেতাম। তাদের দেশ থেকেও প্রভাবতীর বড় মামা এসে কিছুদিন থাকলেন। কলেজে তার চাকরি আর বেশি দিন থাকা সন্দেহের বিষয় হয়ে দাঁড়ালো। দিন দিন তার অপ্রকৃতিস্থতা যেন পরিস্ফুট হয়ে বেড়ে যেতে লাগল। বেচারি নলিনাক্ষবাবু প্রকৃতিস্থ অবস্থাতেই তাকে সামলাতে হিমশিম খেতেন। এই অবস্থায় তো হাল ছেড়ে দিয়ে শুধু প্রিন্সিপালের কাছে লম্বা লম্বা নোট পাঠাতে লাগলেন। চাকরিতে দীর্ঘদিনব্যাপী ছুটি নিয়ে শেষে ইস্তফা দিতে হলো। তারপর কলকাতার বাস উঠিয়ে তারা চলে গেলেন শিবপুর ব্যাটরা অঞ্চলে। সেখান থেকে চলে গেলেন চন্দননগরের গঙ্গার ধারে একটা ছোট বাড়িতে। ইতিমধ্যে প্রতুল একবার সেখানে গিয়েছিল। ফিরে এসে বলল, তারা সামান্যভাবে আছেন, খড়ের বাংলো ঘরে থাকেন। রাজচন্দ্রবাবু অনেকটা ভালো আছেন। কলকাতার বাইরে গিয়ে অনেকটা সুস্থ হয়েছেন আজকাল। রোজ সন্ধ্যায় আগে গঙ্গার ধারে খুব বেড়ান। কোনো কোনো দিন গ্রামের বাইরের মাঠে গিয়ে এক জায়গায় বসে ওয়াটার কালার ছবি আঁকেন শুনলাম। এই সংবাদটা নতুন এবং অদ্ভুত লাগলো। তুলি ও ইজেল হাতে রাজচন্দ্রবাবুর ছবিটা মনের সঙ্গে খাপ খাওয়াতে পারলাম না কোনো রকমে। ডাক্তারের পরামর্শে অবসর সময়ে চিত্রবিদ্যার চর্চা আরম্ভ করেছেন। গণিতের কেতাব সব আলমারির মধ্যে চাবি বন্ধ। পুজোর ছুটিতে তাদের ওখানে গেলাম। প্রভাবতী ভারী আনন্দ প্রকাশ করলেন। রাজচন্দ্রবাবুকে অনেক সুস্থ বলে মনে হলো বটে, কিন্তু আগেকার মতো যেন দেখলাম না। রাজচন্দ্রবাবু বললেন, ওহে, তোমরা ধূমকেতুর কথাটা ভুলে যাওনি তো? ওটা আসছে কিন্তু ঠিক। আমি বললাম, আগে এটা এসেছিল কখনো? রাজচন্দ্রবাবু বললেন, এসেছিল নিশ্চয়ই, তবে অনেক দিন আগে। মানুষ তখন শিশু ছিল। প্যারাবোলার পথে ঘুরতে, বড় প্যারাবোলার পথে ঘুরে আসতে অনেক বছর কেটে গিয়েছে। আমি না বুঝতে পেরে বললাম, প্যারাবোলার ঘুরলে সেটা কি ফিরে আসবে আবার? তিনি বললেন, কেন আসবে না? বড় প্যারাবোলার কিছুটা ইলিপসি, তবে চ্যাপটা খুব বেশি, যাকে বলে ইসেন্ট্রিসিটি খুব বেশি।
অন্য ধূমকেতুর পথ ছোট ইলিপস, মানুষের জ্ঞানের মধ্যেই হয়তো দুবার আসতে পারে। হতে পারে এর পথ ঘুরতে লেগেছে 5,000 কি 10,000 বছর। 10,000 বছর আগে যখন এসেছিল তা মানুষের ইতিহাসের বাইরে। তারপর সরল বৃদ্ধ অপ্রতিহতভাবে বললেন, ওহে, এটা তোমরা দাও না কাগজে টাগজে লিখে। তারপরেই সেই প্রাণখোলা হাসি। কলকাতায় ফিরে খুব হইচই করা গেল। রাজচন্দ্রবাবুর লেখা এক চিঠি নিয়ে এলাম বঙ্গবাসী সম্পাদকের নামে। বঙ্গবাসী তখন নামজাদা পয়সাওয়ালা কাগজ। বঙ্গবাসীতে বড় শিরোনামে ফেদে কথাটা ছাপা হলো। ক্রমে হিতবাদী, বসুমতী, ঢাকা প্রকাশ, তখনকার সব বড় কাগজেই কথাটা ছড়িয়ে গেল। তখনও অবশ্য 3 বছর বাকি। কথাটা 2-1বার আলোচনা হয়েই থেমে গেল। তারপর কি হলো সে কথা এখনো বোধহয় অনেকে ভুলে যাননি। তখন রুশ জাপান যুদ্ধের সময়। জাপানিরা পরপর চেষ্টা করেও পোর্ট আর্থার দখল করতে পারছে না। জেনারেল স্টোসেল বন্দরের মধ্যে ইঁদুর কলে আটকা পড়েছেন। ওদিকে বাল্টিক বন্দর চলে আসছে নৌসেনাধ্যক্ষ রোজডেস্ট ভেন্সকির অধীনে। স্পেনের গ্যালিসিয়া প্রদেশের বন্দরটাতে কয়লা নিতে গিয়ে বন্দরের কর্তৃপক্ষের অদূরদর্শিতার ফলে যে গোলমাল সৃষ্টি হয়েছিল, কাগজওয়ালারা তা নিয়ে খুব ব্যস্ত আছে। সকলে বলছে এবার একটা আন্তর্জাতিক বিপ্লবের সূত্রপাত না হয়ে যায় আবার। লোকে ভারী খুশি আছে, অনেকে রাত্রে ভালো করে ঘুমোয় না। এমন সময় সংবাদ এলো স্পেনের সঙ্গে সে বিবাদ রুশ মিটিয়ে ফেলেছে ইংরেজের মধ্যস্থতায়। অনেক হুজুকি লোক বড় আশাভঙ্গ হয়ে একেবারে শয্যা গ্রহণ করল। ঠিক একই সময় এই ধূমকেতুর আবির্ভাবে যেন সংবাদপত্র গগনে হৈ হৈ পড়ে গেল। যেদিন আসবার দিন কাগজে ছাপা হয়েছিল সেদিনের কথা এখনো অনেকেরই নিশ্চয় মনে আছে। সেদিন রবিবার 7ই জুন সন্ধ্যার অনেক আগে থেকে লোকে ছাদে স্থান গ্রহণ করে দাঁড়িয়ে রইল। ভালো করে দেখতে পাওয়া যাবে বলে অনেকে কলকাতার বাইরে চলে গেল। বঙ্গবাসী ও সন্ধ্যা কাগজে রাজচন্দ্রবাবুর ছবি বেরোল। উৎসাহী 2-1খানা কাগজ তার সংক্ষিপ্ত কাল্পনিক জীবনখানাও লিখে ফেলল। বিদ্যুতের ট্রাম তখন কলকাতায় নতুন হয়েছে। মোড়ের ওপর ট্রাম যাত্রীদের কাছে দৈনিক বঙ্গ সুহৃদয় খুব বিক্রি হয়ে গেল। তারা উৎসাহের অতিসাহ্যে আগন্তুক ধূমকেতুর ছবিটা পর্যন্ত দিয়ে দিল। এরকম একটা গুজব রটেছিল যে ধূমকেতুর পুচ্ছটির সঙ্গে একটা বিরাট ধাক্কা খেয়ে পৃথিবীটা একেবারে চুরমার হয়ে যাবে। এই সংবাদটা 2-1টা হিন্দি কাগজে রটে যাওয়ায় মারোয়ারিরা বেঙ্গল ব্যাংকে গিয়ে টাকা ওঠাতে শুরু করে। একটা ছোট নতুন স্বদেশি ব্যাংক একদিনে 10টা থেকে 6টার মধ্যে 1,60,000 টাকা নগদ আদায় দিয়ে লালবাতি জ্বালাবার জোগাড় করে তুলল। কিন্তু এক দুর্বোধ্য যুক্তি বলে সকলেই ঠাউরে নিল ধূমকেতুর লেজের ধাক্কায় বেঙ্গল ব্যাংক চুরমার হয়ে গেলেও তাদের লোহার সিন্দুকগুলো প্রাণে বেঁচে যাবে। আমি তখন আর হোস্টেলে থাকি না, বউবাজারের মোড়ে একটা মেসে থাকি। সন্ধ্যার সময় প্রতুল আমার বাসায় এলো। দুজনে ছাদে উঠলাম। আশেপাশের ছাদে লোকে লোকারণ্য। ভীমনাগের সন্দেশের দোকান বন্ধ, ফুলওয়ালাদের দোকানও বন্ধ। সেদিন তারা ছাদ ভাড়া দিয়েছে। ক্রমে বেশ অন্ধকার হলো। তখনও ধূমকেতুর কোনো সন্ধান নেই। 9টা, 10টা, 11টা, ভিড় ক্রমে পাতলা হয়ে এলো। ফুলওয়ালারা মাল কাটাবার জন্য অগত্যা অর্ধেক দরে মালা বিক্রি করতে লাগলো। আরও রাত হলো, কিন্তু কিছু হলো না। প্রতুল আমায় বলল, এখন না, শেষ রাত্রের দিকে উঠবে। সারা রাত্রির মধ্যে অনেকে মাঝে মাঝে ছাদে উঠে দেখতে লাগলো। সে রাত্রে অনেকেরই ঘুম হলো না, কিন্তু কেউ কিচ্ছু দেখতে পেল না। তারপরে আজ কাল করে 1 সপ্তাহ, ক্রমে 2 সপ্তাহ কেটে গেল। ধাক্কা খাওয়ার ভয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল তারা আশ্বস্ত হলো।
ধাক্কা তো দূরের কথা, ধূমকেতুর পুচ্ছের একটা পালকও কারোর নজরে এলো না। কলেজে খুব হাসাহাসি হলো। নলিনাক্ষবাবু এতদিন চুপ করেছিলেন। বোধহয় তার প্রতিদ্বন্দ্বীর গণিতের প্রতিভার ওপর গোপনে গোপনে তিনি শ্রাদ্ধবান ছিলেন। এবার তিনি ক্লাসে এসে বললেন যে পূর্ব থেকেই তিনি জানতেন ও কিছু না। রাজচন্দ্রবাবুর মতো বিচক্ষণ লোক যে কী ডেটার ওপর এই আজগুবি খবর খাড়া করলেন তা তিনি ভেবে আশ্চর্য হয়েছিলেন। তবে পাছে অশোভন হয় এজন্য কোনো কথা বলেননি। এমন কথারও আভাস দিলেন যে রাজচন্দ্রবাবুর মস্তিষ্ক প্রকৃতিস্থ না হওয়ার দরুনই এইসব গোলযোগ, এবং তাকে নিবৃত্ত না করার দরুন আমাদের মৃদু ভর্ৎসনাও করলেন। এক্ষেত্রে যা হয় তাই হতে লাগলো। কাগজপত্রে লোকের মুখে খুব গালাগালি চলল। নিরীহ রাজচন্দ্রবাবু কারোর কোনো অনিষ্ট করেননি, বরং ধূমকেতুর ধাক্কা খাওয়ার দুশ্চিন্তা থেকে বাঁচিয়ে লোকের ইষ্টই করেছিলেন। কিন্তু আমাদের একটা বৃহৎ আশা দিয়ে তা থেকে বঞ্চিত করার অপরাধে তাকে কেউ ক্ষমা করল না। স্টেটসম্যান ইংলিশম্যান মুচকে হাসল। যে কাগজে ধূমকেতুর ছবি বেরিয়েছিল তারা ভালো মানুষটি সেজে ধূমকেতুর আসা না আসা সম্বন্ধে কোনো উল্লেখই করল না। কলেজের নোটিশ বোর্ডে রাজচন্দ্রবাবুর ভক্তের বিপক্ষ দলেরা খড়ি দিয়ে একটা ছবি আঁকল। দিন কুড়ি পরে প্রভাবতীর পত্র পেলাম। রাজচন্দ্রবাবুর অত্যন্ত অসুখ, একবার আসবেন। অত্যন্ত অনুরোধ করেছেন। প্রতুল ও আমি রাজচন্দ্রবাবুকে দেখতে পেলাম। তখন বৃদ্ধ একেবারে শয্যাগত, জ্ঞান নেই। প্রভাবতীর মুখে শোনা গেল কয়েকদিন ধরে বৃদ্ধ অনবরত আঁকযোগ কষেছেন। তারপরেই হঠাৎ ঘাড়ে ও পিঠে ব্যথা হয় এবং রাত্রে খুব জ্বর হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ডাক্তার মত দিয়েছেন অতিরিক্ত মস্তিষ্ক চালনার ফলেই এরূপ দাঁড়িয়েছে। আমরা যাওয়ার 3 দিন পরে বৃদ্ধের অবস্থা আগের থেকে একটু ভালো হলো। সন্ধ্যার ঠিক আগে তার বিছানার পাশের খোলা জানলা দিয়ে বাইরের দিকে তিনি বালিশ ঠেস দিয়ে বসেছিলেন। প্রভাবতী, আমি, প্রতুল ও আরও 2জন ছাত্র আমরা সকলে তার বিছানার পাশেই বসেছিলাম। হঠাৎ বৃদ্ধ ধীরভাবে বলে উঠলেন, ওটা আসছে, আমি বেশ দেখতে পাচ্ছি। প্রকাণ্ড প্যারাবোলার পথে ঘুরে আসছে। আকাশের দিকে যেই আমি সেটা দেখতে পাচ্ছি। পরদিন প্রতুল সকালে আমার কাছে এলো। সে জানালো অনেক রাত্রে রাজচন্দ্রবাবুর বিছানার পাশে প্রভাবতী জেগে বসেছিলেন। বৃদ্ধ মেয়েকে বলেছেন, তুমি সকলকে বলে দিও, হিসাব কষতে আমার 45 দিনের ভুল হয়েছে। আমি যেদিন বলেছিলাম তার 45 দিন পরে ধূমকেতু ঠিক আসবে, কোনো ভুল নেই, আসতেই হবে। বলে দিও ছেলেদের। প্রভাবতী একথা প্রকাশ করেছেন মাত্র, কিন্তু বৃদ্ধের কথা প্রলাপ কি সুস্থ মনের উক্তি না বুঝতে পেরে কথার ওপর কোনো আস্থা স্থাপন করেননি। সেদিন শেষ রাত্রে বৃদ্ধের অবস্থা খুব খারাপ হয়ে এলো। দুপুরের পর তিনি মারা গেলেন। কলকাতায় ফিরে এসে আমরা পরামর্শ করলাম এই কথা আর প্রকাশ করবার উপায় নেই। মৃত ব্যক্তির শিরে আর বিদ্রুপ বর্ষণ করার আয়োজন করে কি হবে? প্রতুলের মতো মুগ্ধ ভক্ত রাজচন্দ্রবাবুর ছাত্রদের মধ্যে আর কেউ ছিল কিনা জানি না। সেও কিন্তু আমার প্রস্তাবে রাজি হলো। প্রিন্সিপাল লাসন সাহেব কলেজ একদিন বন্ধ রাখলেন। আরও 20 দিন কেটে গেল। পঁয়তাল্লিশ দিনের মধ্যে এমন একটা অদম্য কৌতূহল সকাল থেকেই শুরু হলো যে কোনো রকমে অন্যমনস্ক না হলে সময় কাটানো অত্যন্ত কষ্টকর হতো। বিবেচনা করেই সন্ধ্যার পর আমি থিয়েটারে গেলাম। দর্শকগণের উল্লাসের ও করতালির গণ্ডগোলের মধ্যেও কথাটা কেবলই আমার মনের মধ্যে যাতায়াত করতে লাগলো। রাত্রি 12টার পর মেসে ফিরে এলাম। আস্তে আস্তে ছাদে উঠে প্রতুলকে বললাম, চলে আয় ভাই, নেমে আয়, রাত অনেক হয়েছে।
অনেকক্ষণ থেকেই সে ছাদের ওপর হাঁ করে ঠায় দাঁড়িয়ে আছে। প্রতুলের চোখে জল এলো। লোকে তাকে যতই সেন্টিমেন্টাল বলুক, নলিনাক্ষবাবুকে মনে মনে কৃপার পাত্র ভাবলাম সে রাত্রে। এরকম একজন মুগ্ধ একনিষ্ঠ ভক্ত ছাত্র লাভ করার সুযোগ তার হয়নি বলে। গত রাত্রে জানি না, ঘুমটা ভেঙে গেল। মেসের 4-5 জন ছেলে ব্যস্তভাবে এসে ছাদে ওঠার পরামর্শ দিল। প্রতুল ভূতগ্রস্তের মতো ছাদে দৌড় দিল। রাত্রি 3টের সময় নৈরিত কোণ আলো হয়ে উঠেছে। দূরে গোলতলার মিশনারি স্কুলটার মাথার ওপর দিয়ে আকাশের সেই দিকটা আলো করে তুলে অ্যাস্ট্রোনমির পাঠ্য কেতাবের ছবির মতো অবিকল প্রকাণ্ড ধূমকেতু। তবে পুচ্ছটা যেন একটু বাঁকা, ঠিক সোজা নয়, আর ঠিক পাশাপাশি দৃষ্টি না পড়ায় একটু চ্যাপ্টা গোছের দেখাচ্ছে। গোল অংশটা আমাদের দিকে ঘোরানো, আর বাঁকা ঝাঁটার মতো পুচ্ছটা মিশনারি স্কুলের ছাদ ছাড়িয়ে ধর্মতলার গির্জার দিকে প্রসারিত। 1904 সালের সে কথা এখনও অনেকে ভুলে যাননি। আবারও হইচই হলো। সব কাগজে রাজচন্দ্রবাবুর ছবি বেরোলো। স্টেটসম্যান সামলে নিয়ে কি কথা লিখল। কলেজের প্রিন্সিপাল লসন সাহেব সমস্ত ছেলে ও প্রফেসরকে নিয়ে এক সভায় মৃত আত্মার কীরকম সম্মান করলেন। সে আমলের ছাত্রেরা অনেকেই তা এখনও ভোলেননি। তারপর প্রতি রাত্রে প্রায় কয়েক মাস ধরে ধূমকেতু ক্রমে নিকট থেকে নিকটে আসতে লাগলো। পুচ্ছটা ক্রমে একদিকে বেঁকে যেতে লাগলো, কিন্তু মাঝ আকাশ ছুঁয়ে গেল না। নৈরিত কোণ থেকে বার হয়ে 1 মাস 11 দিন পরে ঈশান কোণ কেটে বেরিয়ে চলে গেল। কোন অনন্ত থেকে কোন বিশাল কক্ষপথে ঘুরে আসছে জানি না। এই প্রথম না এর আগে এসেছিল তাও জানা নেই। হয়তো শেষ যখন এসেছিল, আদিম যুগের বিশাল সমুদ্র তখন জনহীন। আদিমকালে পৃথিবীর বুকে সৃষ্টির তখন সবে শুরু। উত্তাল অগ্নিস্রোত কম্পমান পৃথিবীর বাষ্পভরা নির্জন আকাশে বহু দূরাগত তার প্রিয় সন্তানদের স্বপ্ন দেখে। আবার যখন আসবে ফিরে, হয়তো 10,000 বছর পরে, কোনো তরুণ যুগের মানুষেরা তখন তরুণ দৃষ্টি মেলে পৃথিবীর দিকে চেয়ে দেখবে নতুন আশা, বল ও উৎসাহ নিয়ে। খেয়ে জানে, যে জানতো সেও এই ধূমকেতুর মতো অনান্তে মিলিয়ে গিয়েছে। তবে ধূমকেতুটা হয়তো আবার ফিরে আসবে, কিন্তু সে মানুষটা আর ফিরবে না। বসুমতীর প্যাড়াটা পড়তে পড়তে সেই সব পুরনো কথাই মনে এলো নতুন করে। আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রহের ফের। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কমেন্ট বক্সটি রইল আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়। পাশে থাকুন, পরের সপ্তাহে ফিরছি আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।